আমাকে কি দেখা যাচ্ছে? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, বর্তমানে লাইভে যারা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল হুদা, আমি অর্থনীতি বিষয়ে একজন প্রভাষক। যাই হোক, আমি আমার যারা শিক্ষার্থী আছে তাদের উদ্দেশ্যে আগেই বলা আছে আমাদের আজকে টপিকসটা যেটা, সেটা হচ্ছে অধ্যায় 10 মুদ্রা ও ব্যাংক। আচ্ছা, লেখা কি স্পষ্ট কিনা? আমার যে ক্লিয়ার কিনা বা উল্টা দেখা যাচ্ছে কিনা? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে অলরেডি আমাদের টপিকসটা বলা আছে, আজকে যে অধ্যায় 10 মুদ্রা ও ব্যাংক। তোমাদের এই অধ্যায়টা শুরু করা হয়েছে, আমি একটু খোঁজ নিয়ে দেখেছি যে তোমাদের প্রত্যেক সেকশনে এই অধ্যায়টা শুরু করা হয়েছে। শুরুতে কিছু এখানে প্রাথমিক কিছু ধারণা ম্যাডামরা দিয়েছেন। তো যাই হোক, আজকে আমরা হচ্ছে এই মুদ্রা ও ব্যাংকের এই চ্যাপ্টারটা দেখব, এবং এই চ্যাপ্টারের আমরা একটা তত্ত্ব দেখব, সেটা হচ্ছে মুদ্রার পরিমাণ তত্ত্ব। তাহলে আজকে আমাদের যে টপিকসটা সেটা হচ্ছে মুদ্রার পরিমাণ তত্ত্ব। ওকে, ঠিক আছে, একটু বড় করে লিখব। আজকে আমাদের যে বিষয় হচ্ছে মুদ্রার পরিমাণ তত্ত্ব। এখন এই মুদ্রার পরিমাণ তত্ত্ব এটা বোঝার ক্ষেত্রে আমাদের কয়েকটা প্রসঙ্গ একটু বুঝতে হবে। যেমন হচ্ছে মুদ্রা কাকে বলে আমরা কম বেশি সবাই জানি, যে মুদ্রা কি, যে এটা হচ্ছে অর্থের, মুদ্রার যে সংজ্ঞাটা সেটা হচ্ছে, এটা হচ্ছে বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের ভান্ডার এবং মূল্যের পরিমাপক হিসেবে কি এই মুদ্রাটা কাজ করে। এখন যেটা হচ্ছে, আমাদের এই তত্ত্বটা বুঝতে গেলে আমাদের আরো কয়েকটা টপিকস একটু জানা প্রয়োজন। যেমন প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে দাম স্তর, এটা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। এই দাম স্তরটা কি? আমরা দাম সম্পর্কে সবাই জানি, কিন্তু আসলে এই দাম স্তরটা কি বা এটার প্রয়োজনীয়তাটা কেন? ঠিক আছে, তাহলে এই দাম স্তরটা বোঝার ক্ষেত্রে আমাদের একটু দেখতে হবে যে আমরা কিভাবে এই দাম স্তরটা পরিমাপ করি বা কেন করি। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে একটা চকলেটের দাম, ধরি একটা চকলেটের দাম 1 টাকা থেকে বেড়ে 2 টাকা হয়েছে, আর আরেকটা দামি কোনো চকলেট, সেটার দাম 100 টাকা থেকে 101 টাকা হয়েছে। ধরো এটা কোনো একটা কম দামি কোনো চকলেট, ঠিক আছে, এটা কম দামি কোনো চকলেট, এটা কোনো দামি কোনো চকলেট। এখন দুইটার দাম কিন্তু 1 টাকা বৃদ্ধি পাইছে, ঠিক আছে, কিন্তু আমরা যদি বলি দুইটার দামই যদি 1 টাকা বৃদ্ধি পাইছে, কিন্তু দুইটার এফেক্ট কি বাজারে একরকম হবে? আচ্ছা, কথা কি অস্পষ্ট নাকি দেখতে অস্পষ্ট হচ্ছে? এখানে দেখা কি ক্লিয়ার নাকি কথাই অস্পষ্ট শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমাদের একটু
আমাদের টপিকসে চলে যাই, তাহলে আমি একটু ব্যাখ্যা করতেছি যে বাইরে যদি কোনো একটা চকলেটের দাম, কোনো কম দামি কোনো চকলেট, সেটার দাম 1 টাকা থেকে 2 টাকা, 1 টাকা বেড়ে গেছে। আর একটা দামি কোনো চকলেট, সেটার দাম ছিল 100 টাকা, সেটার দাম হয়ে গেছে 101 টাকা। এখন আমরা যদি বলি দুইটার দামই 1 টাকা বেড়ে গেছে, আসলে দুইটার এফেক্ট কি বাজারে একরকম হবে? তা কিন্তু না। কিন্তু এটা কিন্তু আসলে কি, তাহলে শুধুমাত্র দাম দিয়ে কিন্তু আমরা আসলে রিয়েল সিচুয়েশনটা বুঝতে পারবো না। যখন আমরা এটাকে পার্সেন্টেজ করব, যদি এটাকে পার্সেন্টেজ করি তাহলে কি হবে, এখানে 1 টাকার সাপেক্ষে বেড়ে গেছে হচ্ছে 1 টাকা, তাহলে 100 টাকার সাপেক্ষে কত টাকা বাড়বে? 100%। তাহলে এটার বৃদ্ধি কিন্তু আসলে কত পার্সেন্ট? 100%। আর এটা 100 টাকার সাপেক্ষে 101 টাকা, 1 টাকা বৃদ্ধির এটা মিনিংটা কত, মানে 1%। তাহলে যখন আমরা কোনো কিছু পার্সেন্টেজে নিয়ে যাব, তখন কিন্তু আসলে কি রিয়েল সিচুয়েশনটা বোঝা যাবে। তো এখানে আমাদের যে দাম স্তর যেটা, সেটা আসলে কিসে করা হয়, এই শতকরাতে যখন রূপান্তর করা হবে তখন আমরা সেটাকে কি বলবো, দাম স্তর বলবো। যেমন আমি একটা চার্ট তোমাদের একটু করে দেখাই। ধরি আমরা এখানে হচ্ছে আমাদের ভিত্তি বছর, আমরা কিছু দ্রব্যের দাম দেখবো, যেমন চালের দাম, তারপরে হচ্ছে ডালের দাম, তারপরে ধরো আলুর দাম। আমরা ভিত্তি বছর এখানে কি, আমরা কোনো একটা সালের সাপেক্ষে আমরা কি করব, এখানে এই দাম স্তরটা পরিমাপ করব। এখন আশা করি ক্লিয়ার কিছুটা, লেখাটা মাঝে মধ্যে একটু অস্পষ্ট দেখা যাচ্ছে, এটা নেটওয়ার্কের কারণে হয়তো। এখন কি ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আমাদের 3টা দ্রব্য আমরা ধরলাম, ধরে আমাদের নিত্য প্রয়োজনীয় 3টা দ্রব্য প্রয়োজন। আমি জাস্ট এটা ধরার জন্য চাল, ডাল, আলু, আমরা কোনো একটা বছরকে ভিত্তি বছর হিসেবে ধরে নিই, সেটা হচ্ছে 2015 সাল। অর্থাৎ 2015 আমরা এমন একটা সালকে ভিত্তি বছর হিসেবে ধরে নিব যে বছরে মোটামুটি সবকিছু স্থিতিশীল ছিল। এখন 2015-তে এই চালের দাম কত ছিল, ধর আমরা ধরি এটা 40 টাকা। ডালের দাম কত ছিল, ধরি 80 টাকা। আর হচ্ছে আলুর দাম কত, ধরি 15 টাকা। আর বর্তমানে কত, এখন 2020 সাল। 2020 সালে এই চালের দাম কত হয়ে গেছে, এখন বর্তমানে ধরি এটার দাম হচ্ছে 50 টাকা হয়ে গেছে। ডালের দাম 80 টাকা থেকে এখন ধরি এখন 100 টাকা হয়েছে। আর আলুর দাম 15 টাকা থেকে এখন কত হয়েছে, ধরি 20 টাকা হয়েছে। এখন যেটা, এই দাম স্তর নির্ণয় করার ক্ষেত্রে আমরা এই যে ভিত্তি বছর, এই 2015-কে আমরা ধরে নিব হচ্ছে ভিত্তি বছর। তাহলে এই 2015-র যেই দামগুলি আছে সেগুলিকে আমরা ধরে নিব কি, সবগুলিকে আমরা 100 ধরে নিব। অর্থাৎ এখানে দাম স্তরটা কত, এই চালের এই 40 টাকা সমান আমরা ধরে নিব 100, এই ডালের 80 টাকা সমান ধরে নিব 100, এবং আলুর 15 টাকা সমান ধরে নিব কত, 100। অর্থাৎ এগুলি কিন্তু আসলে একটা সূচক সংখ্যা। তাহলে এখন চালের দাম যদি এই 40 টাকা, অর্থাৎ 2015-তে 40 টাকা সমান যদি 100 হয়, তাহলে 2020 সালে এই 50 টাকা সমান কত হবে দাম স্তর, সেটা আমরা বের করে ফেলতে পারি। কিভাবে? ঐকিক নিয়ম। যদি 40 টাকা সমান যদি 100 টাকা হয়, 1 টাকা সমান কত, তাহলে 50 টাকা সমান কত, এটা তোমরা একটু বের করবা। এটা কত হবে, ধরো 125। একইভাবে ডালের দাম যদি এখানে 80 টাকা সমান 100 হয়, তাহলে 1 টাকা সমান কত, আর 100 টাকা সমান কত, এখানে কত হবে, এখানে হচ্ছে 125 হবে। এটা ক্যালকুলেশন করলে 125 হবে। একইভাবে আলুর 15 টাকা সমান যদি 100 হয়, তাহলে 1 টাকা সমান কত, আর হচ্ছে 20 টাকা সমান কত, এটা হবে হচ্ছে 133। এখন আমরা কি করব, এই তিনটার এভারেজ করব। এই তিনটাকে যোগ দিয়ে যদি 3 দ্বারা ভাগ করি, এই তিনটাকে যোগ দিলে কত হবে, 300। 300-কে যদি 3 দ্বারা ভাগ করি, এখানে কত হবে, 100। একইভাবে এই তিনটাকে যদি যোগ দেওয়া হয়, এখানে হবে 383.33। এটাকে যদি 3 দ্বারা ভাগ করা হয়, তাহলে এখানে কত হবে, 127। তাহলে এই যে প্রতিটা, এই যে 100, 125, 125, 100, এই প্রতিটা হচ্ছে কি আসলে একটা দাম স্তর। ঠিক আছে, তাহলে আমরা এই মুদ্রার পরিমাণ তত্ত্ব, বা পরবর্তীতে তোমাদের সেকেন্ড ইয়ারে আরেকটা চ্যাপ্টার পড়ানো হবে, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। সেখানেও কিন্তু আমাদের এই মূল বিষয়টা হচ্ছে দাম স্তর নিয়ে আমরা আলোচনা করব। এখানে কি এই যে দুইটার চেঞ্জ, অর্থাৎ 100 থেকে এই 127.33, এটা চেঞ্জটা কি হবে আসলে মুদ্রাস্ফীতি।
ঠিক আছে, তাহলে আমরা দাম স্তর নিয়ে একটা ধারণা পাইলাম। এখন পরবর্তীতে আমরা চলে যাই আমাদের আরেকটা টপিক, সেটা হচ্ছে তোমাদের কাছে একটা কোশ্চেন, যদি আমরা একই পরিমাণ অর্থ নিয়ে ধরো ঢাকা থেকে কোনো একটা জীবন নির্বাহ যেখানে হচ্ছে বেশি, যখন আমরা কক্সবাজারে চলে গেলাম, তাহলে এই একই পরিমাণ অর্থ দিয়ে কি আমরা আগের তুলনায় কম পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারবো নাকি বেশি পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারবো? অথবা এখান থেকে যদি আর একটু রুরাল কোনো এরিয়াতে চলে যাই, আমরা ধরি গ্রাম কোনো এরিয়াতে, আমরা একই পরিমাণ অর্থ দিয়ে কি কম পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারবো নাকি বেশি পরিমাণ? অবশ্যই যখন হচ্ছে গ্রামাঞ্চলে যদি যাই, তাহলে আমরা কি একই পরিমাণ অর্থ দিয়ে কি বেশি পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারবো। তাহলে এখানে কি অর্থের একটা মূল্য আছে। এখন আমরা আমাদের পরবর্তী যে টপিকসটা দেখব সেটা হচ্ছে অর্থের মূল্য বা ভ্যালু অফ মানি। এখন ফিশার অর্থাৎ এই মুদ্রার পরিমাণ যে তত্ত্বটা, এটা দিয়েছেন হচ্ছে আরভিং ফিশার। তিনি বলতেছেন যে এই অর্থের মূল্যের সাথে আমরা যে দাম স্তরের কথা বলছি কিছুক্ষণ আগে, সেই দাম স্তরের রিলেশনটা কি হবে? জাস্ট বিপরীতমুখী একটা সম্পর্ক। অর্থাৎ এই ভেলোসিটি অফ মানি যেটা, সেটা হচ্ছে 1/p, অর্থাৎ প্রাইস লেভেল যা বাড়বে তার অপোজিটটা কি হবে এখানে? অর্থের মূল্য, ভেলোসিটি অফ মানি। ঠিক আছে, তাহলে এখানে দাম স্তরের সাথে এই ভ্যালু অফ বা অর্থের মূল্যের সম্পর্কটা কি হবে? বিপরীতমুখী সম্পর্ক। এবং এটাকে যদি আমরা চিত্রে উপস্থাপন করি, এবং এদিকে যদি আমরা দাম স্তর দেই বা পি, আর এদিকে যদি ভ্যালু অফ মানি দেই, এই রিলেশনটা কি হবে? বাম থেকে ডান দিকে নিম্নগামী একটা রেখা হবে। অর্থাৎ একটা যদি বাড়ে আর একটা কি হবে? কমবে। যদি প্রাইস লেভেল বেড়ে যায়, এখানে ভ্যালু অফ মানিটা কি হবে? কমে যাবে। ঠিক আছে, তাহলে এইটাও একটা প্রসঙ্গ, অর্থাৎ এটা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে যখন আমরা এই মুদ্রার পরিমাণ তত্ত্বটা আমরা ব্যাখ্যা করব। তাহলে আমরা একটু পরবর্তী টপিকসে চলে যাই। এখন আমরা মুদ্রার যে পরিমাণ তত্ত্ব, এটা সম্পর্কে একটু ধারণা লাভ করব। তাহলে মুদ্রার পরিমাণ তত্ত্বে এখানে আমাদের আরেকটা বিষয়, এখানে ফিশার এই মুদ্রার পরিমাণ তত্ত্বটা দিয়েছেন হচ্ছে আরভিং ফিশার। তিনি হচ্ছে 1911 সালে তার দ্য পারচেজিং পাওয়ার অফ মানি এই গ্রন্থে তিনি এই মুদ্রার পরিমাণ তত্ত্বটা তিনি আলোচনা করেন। এখানে শুধুমাত্র যে মুদ্রার পরিমাণ তত্ত্ব তা কিন্তু না, এখানে অর্থের মূল্য আরো অনেকগুলো বিষয় আছে, সবগুলো নিয়ে কি আসলে এই মুদ্রার পরিমাণ তত্ত্বটা তিনি এখানে আলোচনা করছেন। তো আমরা এখন পরবর্তী যে টপিক আমাদের মুদ্রার পরিমাণ তত্ত্ব, আমরা এটা একটু দেখব। এখন এই মুদ্রার পরিমাণ, এখানে আরভিং ফিশার বলছেন যে বাজারে যে কোনো দ্রব্যের কি একটা চাহিদা আছে, যে কোনো দ্রব্যের একটা চাহিদা আছে, একটা যোগান আছে। একইভাবে এই মুদ্রাটা কি, এটাও একটা দ্রব্য। তিনি বলতেছেন এটাও একটা দ্রব্য এবং এটাও কি বাজারে একটা চাহিদা আছে, একটা যোগান আছে। এখন এই মুদ্রার চাহিদাটা কি হবে বা অর্থের চাহিদাটা কি হবে? তিনি বলতেছেন এই অর্থের চাহিদা সমান হচ্ছে প্রাইস লেভেল গুণন টি। এই পিটা কি? এই পিটা হচ্ছে দাম স্তর, আর এই টিটা হচ্ছে লেনদেনের পরিমাণ, অর্থাৎ যে সকল দ্রব্য লেনদেন হয়েছে সেই লেনদেনের পরিমাণ। তাহলে মুদ্রার চাহিদা কি হবে? পি গুণন টি। এই পিটা হচ্ছে দাম স্তর আর টিটা হচ্ছে লেনদেনের পরিমাণ। ক্লিয়ার? একইভাবে যে কোনো দ্রব্য, আমরা বলছি যে কোনো দ্রব্যের চাহিদা আছে, আবার হচ্ছে যোগানও আছে। তাহলে মুদ্রার যোগানটা কি হবে? তিনি বলতেছেন যে মুদ্রার যোগান সমান হচ্ছে এম গুণন ভি। প্রথমত তিনি বলছেন যে শুধুমাত্র হচ্ছে মানুষের হাতে যে অর্থটা থাকবে সেটাই হচ্ছে আসলে এখানে মুদ্রার যোগানটা হবে, কিন্তু পরবর্তীতে তিনি আবার এটাকে কি করেছেন? সংশোধন করেছেন। তিনি বলছেন যে শুধুমাত্র যে মানুষের হাতে যে অর্থটা না, ব্যাংকে যে অর্থটা আছে, অর্থাৎ আমরা যে আমানতটা হচ্ছে ব্যাংকে রাখি, সেটাও কি হবে? এটার অন্তর্ভুক্ত হবে। তিনি পরবর্তীতে, এটাকে আমি একবারে লিখে দিচ্ছি, প্রথমত তিনি এম ভি বলছেন, কিন্তু পরবর্তীতে বলছেন যে এখানে হচ্ছে এম প্রাইম ভি প্রাইম, এটাও হচ্ছে এই মুদ্রার যোগানের একটা অংশ হবে। এবং এখানে কোনটা কি হবে? এই এমটা হচ্ছে মানি সাপ্লাই, এই ভিটা হচ্ছে ভেলোসিটি অফ মানি।
অর্থাৎ শুধুমাত্র যে বাজারে যে অর্থটা আসছে সেটা না, এটা কতবার আমাদের হাত বদল করে, এই ভিটা হচ্ছে সেটা, অর্থাৎ কতবার এটা আমাদের হাত বদল করে। তাহলে এটাকে বলা হয় অর্থের প্রচলন গতি। ঠিক আছে, তাহলে এমটা হচ্ছে মানি সাপ্লাই বা অর্থের যোগান, আর ভিটা হচ্ছে অর্থের প্রচলন গতি বা এটাকে বলা হয় ভেলোসিটি অফ মানি। ঠিক আছে, তাহলে আমরা মুদ্রার চাহিদা আর যোগান দেখলাম। এখন তাহলে এখানে ভারসাম্য কোথায় নির্ধারিত হবে? যেখানে চাহিদা সমান কি হবে? যোগান হবে। কারণ যে কোনো বাজারে আমাদের এখানে কোথায় ভারসাম্য নির্ধারিত হয়? যেখানে হচ্ছে চাহিদা সমান কি হবে? যোগান। তাহলে এখানে চাহিদা সমান কি দেওয়া আছে? পিটি। আর এখানে মুদ্রার যোগান সমান কি দেওয়া আছে? এমভি প্লাস এম প্রাইম ভি প্রাইম। ঠিক আছে, অর্থাৎ চাহিদা সমান যোগান। তাহলে এখানে পি সমান কত হবে? এটা একটু আমি লিখে রাখতেছি, আমি যখন ওই থিওরিটা বলবো এই আমাদের ইকুয়েশনটা লাগবে। এখানে পি সমান কত হবে? তাহলে এখানে পি সমান এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ডিভাইডেড বাই টি। এটাকে আমরা একটা সমীকরণ হিসেবে রেখে দিলাম, 1 নম্বর সমীকরণ হিসেবে এটাকে আমরা রেখে দিলাম। কারণ পরবর্তীতে আমরা যখন থিওরিটা বলবো এই জিনিসটা আমাদের প্রয়োজন হবে। আশা করি দেখা যাচ্ছে এখন। ঠিক আছে, তাহলে আমরা একটা ইকুয়েশন দেখলাম যে পি সমান এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ডিভাইডেড বাই টি। এখানে কোনটা কি? এমটা হচ্ছে মানি সাপ্লাই, মানুষের হাতে যে বিহিত মুদ্রা থাকে সেটা। এই ভিটা হচ্ছে ভেলোসিটি অফ মানি, অর্থাৎ এই অর্থটা কতবার আমাদের হাত বদল হয়েছে। এখন মনে ক্লিয়ার দেখা যাচ্ছে। এই এম প্রাইমটা কি? অর্থাৎ ব্যাংকে যে গচ্ছিত যে অর্থটা বা আমানত যেটা আমরা ব্যাংকে রাখি সেটা, এবং সেই অর্থটা কতবার হাত বদল করে, এই ভি প্রাইম হচ্ছে সেটা। অর্থাৎ এটা হচ্ছে ব্যাংকে যে অর্থটা আছে এটা কতবার হাত বদল হয় ব্যাংকে। এই টিটা কি হবে? এটা হচ্ছে ট্রানজ্যাকশন, অর্থাৎ কি পরিমাণ দ্রব্য আমাদের এখানে কি হয়? লেনদেন হয়। ঠিক আছে, তাহলে পি সমান হচ্ছে এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে টি। এটা একটু তোমরা একটু খেয়াল রাখো, এটা আমাদের পরবর্তীতে লাগবে। তাহলে আমি এতটুকু একটু মুছে ফেলবো। তোমরা আশা করি হচ্ছে লিখতেছো, একটু লিখে নিবা। হয়তো অনেক কিছু বইতে থাকবে না, এখানে অনেক কিছু করানো হচ্ছে, এই কারণে একটু লিখে নিলে বেটার হয়। তাহলে আমি একটু মুছে ফেলতেছি। আচ্ছা, এখন আমরা একটা চার্ট করব। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা একটা চার্ট করে নিলাম। এখন আমরা এখানে এমটা কি আমরা জানি, এটা হচ্ছে মানি সাপ্লাই, অর্থাৎ মানুষের হাতে যে অর্থ থাকে সেটা। এখন আমরা ধরে নিই, অর্থাৎ এটা একটা কাল্পনিক একটা সূচি, আমরা এখানে সবকিছু হচ্ছে অ্যাজাম্পশন ধরে নিব। এখন ফার্স্টে আমরা ধরে নিই এই এম এর মানটা হচ্ছে ধরে নিই 50, এবং ভি এর মানটা হচ্ছে প্রচলন গতি কি 5 বার হাত বদল হয়। আমরা ধরে নিচ্ছি এই ভিটা হচ্ছে এই 50 টাকা যেটা আছে এটা হচ্ছে 5 বার হাত বদল হয়। এই এম প্রাইমটা কি? এটা হচ্ছে ব্যাংকে যে অর্থটা আছে আমানত সেটার পরিমাণ, এবং এটাকে ধরে নিই আমরা হচ্ছে 50, এটাও ধরে নিই 50, এবং এটাও হচ্ছে 5 বার হাত বদল হয়, এবং ট্রানজ্যাকশনের পরিমাণ কত হবে? ধরে নিই 10। তাহলে এই পি এর মানটা আমরা এই 4টা থেকে আমরা কি এই 5টা থেকে আমরা কিন্তু এই পি এর মানটা বের করে ফেলতে পারি। এখানে এম এর সাথে ভি গুণ দিব, 5 5 25 250, আর এখানে কত? 250। তাহলে 500 কে 10 দ্বারা ভাগ করে কত হবে? এখানে 100। এখানে মানটা একটু বের করে নাও। এখানে দেখবে উপরে হচ্ছে 250 প্লাস 250 ডিভাইডেড বাই 10, এটা করলে কত হবে? এখানে 50 হবে। তাহলে পি এর মানটা প্রথমত আমরা এখানে দেখে নিলাম,
50। এখন আমরা এই এম এর মানটা দ্বিগুণ করব, অর্থাৎ এখানে মানি সাপ্লাই কি করব, আমরা দ্বিগুণ করব। তাহলে মানি সাপ্লাই 50 থেকে দ্বিগুণ করলে কত হবে এখন 100। এবং এই ভি এর মানটা হচ্ছে এটা স্থির থাকবে, আমরা হচ্ছে এই মানটা ভি এর মানটা হচ্ছে এটাকে আমরা স্থির ধরবো, এটাকে স্থির ধরবো, এই মানটাকে হচ্ছে স্থির ধরবো। এই মানগুলো আমরা চেঞ্জ করবো না, এটা যা আছে তাই থাকবে। ভিটা হচ্ছে অর্থের প্রচলন গতি, এই ভি প্রাইম এটাও প্রচলন গতি, টিটা হচ্ছে ট্রানজ্যাকশন, এগুলির মানটা হচ্ছে স্থির থাকবে, এটা তত্ত্বে। ঠিক আছে, তাহলে শুধুমাত্র চেঞ্জ করব কোনটা, আমরা এই মানি সাপ্লাইটা আমরা কি করব, দ্বিগুণ করব। তাহলে এটাকে 100 করলাম, এটা 5ই থাকবে। এম প্রাইম এটা আমরা দ্বিগুণ করব 100, এটা 5, এটা 10। তাহলে এর ফলে এটা চেঞ্জটা কত হবে, 500 প্লাস 500 ডিভাইডেড বাই 10, এটা কত হবে 100। একইভাবে 100 থেকে আমরা এখন দ্বিগুণ করব। থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, 50, প্রথমটা 50, এর পরেরটা হচ্ছে 100। এখন আমরা এই 100 থেকে আবার দ্বিগুণ করব। ধরি মানি সাপ্লাই এখন 100 ছিল, এখন দ্বিগুণ করলে কত হবে 200। ভেলোসিটি এটা স্থির থাকবে 5, মানি সাপ্লাই এটাও দ্বিগুণ করলে কত হবে 200, ভি প্রাইম এটাও স্থির থাকবে 5, ট্রানজ্যাকশন এটাও স্থির থাকবে 10। এর ফলে এটা চেঞ্জটা কত হবে 1000 ডিভাইডেড প্লাস 1000 ডিভাইডেড বাই 10, এটা কত হবে 200। ঠিক আছে, একটু ক্যালকুলেশন করে দেখো, এটা 50, এটা 50 ছিল মানি সাপ্লাই, এটাও 50 হয়েছে, এটা 100, এটাও 100 হয়েছে, এটা 200, 200, এটাও কত হয়েছে 200। এতটুকু আশা করি ক্লিয়ার। আমাদের ক্লাস টাইমটা আরো 20 মিনিট আছে। এতটুকু আশা করি বোঝা গেছে। এখন আমি পরবর্তীতে আগাই। এখন আমরা কি ভ্যালু অফ মানি, এই ভি আর ভি কিন্তু এক না, এটা হচ্ছে ভেলোসিটি অফ মানি, অর্থাৎ কতবার হাত বদল হয়। হ্যাঁ সাজ্জাদ ঠিক আছে, তাহলে এই ভিটা হচ্ছে কতবার এই অর্থটা হাত বদল হয় সেটা, আর এই ভিটা কিন্তু অর্থের মূল্য বা ভ্যালু অফ মানি, এই দুই ভি কিন্তু এক জিনিস না। তাহলে এটা হচ্ছে ভিএম। এখন আমরা ভ্যালু অফ মানিটা কিন্তু শুরুতে আলোচনা করে নিছি, আমি কিছু প্রেক্ষাপট আলোচনা করে নিছি। তাহলে এই ভ্যালু অফ মানিটা আমরা কি করব, এখন বের করব। তাহলে এই ভ্যালু অফ মানি সমান কি, আরভিং ফিশারের তত্ত্বানুসারে এই ভ্যালু অফ মানিটা কি হবে 1 ডিভাইডেড বাই পি বা প্রাইস লেভেল। তাহলে এখানে 1 ডিভাইডেড বাই 50 সমান কত হবে, 1 কে 50 দ্বারা ভাগ করলে কত হবে 0.02। একটু ক্যালকুলেটরে হিসাব করে দেখো। ভিএমটা হচ্ছে ভ্যালু অফ মানি, ভিএমটা হচ্ছে ভ্যালু অফ মানি। এই ক্লাসের শুরুতে আমি আলোচনা করে নিছি এই ভিএমটা কি, বা অর্থের মূল্য বা মুদ্রার মূল্য। আর এই ভিটা হচ্ছে ভেলোসিটি অফ মানি বা অর্থের প্রচলন গতি। তাহলে যখন হচ্ছে 50 হবে, যখন 50 হবে সেটাকে 1 ডিভাইডেড বাই 50, কারণ কি ভ্যালু অফ মানি সমান কি হবে 1 ডিভাইডেড বাই 50। তাহলে 1 কে 50 দ্বারা ভাগ করলে কত হবে 0.02। একটু করে দেখো 0.02 হয় কিনা। একইভাবে আমরা 1 কে 100 দ্বারা ভাগ করলে কত হবে 0.01। দেখো 1 ডিভাইডেড বাই 100 সমান কি হবে 0.01। হ্যাঁ প্রথমটা 0.02, পরেরটা করে দেখো 100 দ্বারা ভাগ করে 0.01 হয় কিনা। প্রথমটা 0.02, ঠিক আছে, প্রথমটা 0.02, পরেরটা হচ্ছে 0.01। ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। এরপরে একইভাবে 1 ডিভাইডেড বাই 200, এখানে প্রাইস লেভেল কত বের হয়েছে 200। তাহলে 1 ডিভাইডেড বাই 200 কত হবে একটু করে দেখো 0.005। তাহলে আমরা তিনটা মানই বের করছি 0.02, 1 ডিভাইডেড বাই 50 0.02, 1 ডিভাইডেড বাই 100 0.01,
1/200 সমান কত হবে 0.005, পরেরটা 0.01 এবং লাস্টেরটা 0.005। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখো এখানে তত্ত্বটা তোমরা নিজেরাই এখন তৈরি করে নিতে পারবা। একটু দেখো এখানে মানি সাপ্লাই তাহলে আমরা যদি দ্বিগুণ করি, কখন? যখন আমরা অর্থের প্রচলন গতি এবং ট্রানজ্যাকশনের পরিমাণ বা লেনদেনের পরিমাণ যদি আমরা স্থির রেখে, 3টা জিরো না 2টা জিরো হবে 0.005, রাকিব হোসেন 0.005 হবে। তাহলে মানি সাপ্লাই যদি আমরা দ্বিগুণ করি, তাহলে প্রথম বিষয়টা কি হচ্ছে, মানি সাপ্লাই যদি দ্বিগুণ করি, আমরা 50 থেকে 100 করি, তাহলে এখানে প্রাইস লেভেলটাও কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে না? তাহলে একটা সিদ্ধান্ত বা একটা উপসিদ্ধান্ত তোমরা পেয়ে যাচ্ছ, অর্থের পরিমাণ যদি দ্বিগুণ করো তাহলে এখানে দাম স্তরটা কি হবে, দ্বিগুণ হবে। এতটুকু ক্লিয়ার? আবার দাম স্তর যদি দ্বিগুণ হয়, দাম স্তরের যদি, কারণ দাম স্তরের সাথে রিলেশনটা কি, ভ্যালু অফ মানি। দেখো দাম স্তর যদি দ্বিগুণ হয় তাহলে ভ্যালু অফ মানিটা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে না? 0.02 ছিল, 0.02 এটার অর্ধেক কি 0.01 কিনা? ক্যালকুলেটরে করে দেখো, 0.02 কে 2 দ্বারা ভাগ করলে 0.01 হবে, ঠিক আছে? অথবা তারপরে এরপরে 0.01 কে যদি 2 দ্বারা ভাগ করো 0.005 হবে। আচ্ছা ক্যালকুলেটরে আসলে ওটার মুড চেঞ্জ করতে হয়, 5 বার টিপ দিবা মুডে, তারপরে ফিক্সে দিয়ে তুমি 5-6 দিলেই হয়ে যাবে। হ্যাঁ ক্যালকুলেটরের মুড চেঞ্জ করতে হবে, ওটা সায়েন্টিফিক যেহেতু ক্যালকুলেটর, ওটা 10 টু দি পাওয়ার এই আকারে আসবে, ওটার মুড চেঞ্জ করতে হবে। আশা করি এতটুকু ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা কিন্তু মুদ্রার পরিমাণ তত্ত্বটা পেয়ে যাচ্ছে। এখন তোমরা তত্ত্বটা লিখে ফেলো, যারা আমার শিক্ষার্থী তারা একটু খাতা কলম নিয়ে বসো, একটু লিখে ফেলো। তাহলে তত্ত্বটা কি হবে, কোন একটা নির্দিষ্ট সময়ে অর্থের প্রচলন গতি ও বাণিজ্যের পরিমাণ বা লেনদেনের পরিমাণ যদি স্থির থাকে, তাহলে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক কি হবে, সমানুপাতিক হবে। আমি আবার রিপিট করতেছি, একটু লিখে ফেলো। কোন একটা নির্দিষ্ট সময়ে অর্থের প্রচলন গতি এবং লেনদেনের পরিমাণ যদি স্থির থাকে, তাহলে মুদ্রার পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্কটা কি হবে, সমানুপাতিক হবে। তখন দ্রব্যের দামের সাথে অর্থের মূল্যের সম্পর্কটা কি হবে, বিপরীত হবে। দ্রব্যের দামের সাথে এই ভ্যালু অফ মানি বা অর্থ মূল্যের সম্পর্কটা কি হবে, বিপরীত হবে। এবং ফাইনাল ডিসিশনটা কি হবে, যে অর্থের পরিমাণের সাথে তাহলে এই ভ্যালু অফ মানি সম্পর্কটা কি হবে, অর্থাৎ মানি সাপ্লাই যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে ভ্যালু অফ মানিটা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, ফাইনাল যে আমাদের ডিসিশন, যে এখানে আমরা স্টেপ বাই স্টেপ আগাইছি, কিন্তু লাস্টে আমাদের ডিসিশনটা কি হবে, যে এখানে অর্থের পরিমাণ যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে ভ্যালু অফ মানি বা অর্থের মূল্যটা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। দেখো 0.02 ছিল সব জায়গায়, দেখো এটার অর্ধেক 0.01। আবার এখানে অর্থের পরিমাণ আমরা দ্বিগুণ করে দিচ্ছি 100 থেকে 200, এখানে অর্থের মূল্যটা কি হয়ে যাবে, জাস্ট অর্ধেক, 0.01 এর অর্ধেক হচ্ছে 0.005। আচ্ছা ওকে, একটু স্লোলি বলতেছি। আচ্ছা আমি আবার একটু রিপিট করি, যারা লিখতে পারো নাই তোমরা এখান থেকেই কিন্তু তত্ত্বটা লিখে ফেলতে পারবা। সেটা কি, যে কোনো একটা নির্দিষ্ট সময়, যে কোনো তত্ত্ব বলার আগে একটা নির্দিষ্ট সময় উল্লেখ করতে হবে। তাহলে কোনো একটা নির্দিষ্ট সময়ে এই ভ্যালু অফ মানি বা এটার আরেকটা নাম হচ্ছে অর্থের প্রচলন গতি, কয়বার হাত বদল হয় এবং লেনদেনের পরিমাণ যদি স্থির থাকে, তাহলে কি করব আমরা, এখানে মানি সাপ্লাই কি করতেছি, দ্বিগুণ করতেছি। তাহলে মানি সাপ্লাই যদি দ্বিগুণ করা হয় বা অর্থের পরিমাণ যদি দ্বিগুণ করা হয়, তাহলে দাম স্তর কি হবে, বৃদ্ধি পাবে সমানুপাতিক হারে। দেখো 50 এখানে 50, 100 সমানুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে এই দাম স্তরের সাথে আবার ভ্যালু অফ মানি সম্পর্কটা কি, বিপরীত। অর্থাৎ দাম স্তর যা বাড়বে তার 1/50 হচ্ছে ভ্যালু অফ মানিটা বাড়বে। এবং ফাইনাল ডিসিশন যেটা, সেটা হচ্ছে মানি সাপ্লাই দ্বিগুণ করার ফলে, প্রতিবার দেখো দ্বিগুণ করার ফলে এই ভ্যালু অফ মানিটা কি হয়ে যাচ্ছে, তার অর্ধেক হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ফাইনাল ডিসিশন। তাহলে এখানে আমরা 3টা রিলেশন পাইছি, মানি সাপ্লাইয়ের সাথে দামের সাথে ভ্যালু অফ মানি, এবং লাস্টে
মানি সাপ্লাইয়ের সাথে আমরা ভ্যালু অফ মানি একটা রিলেশন পেয়ে যাচ্ছি। তাহলে এই তত্ত্বে আসলে কি, এই তত্ত্বে আসলে তিনটা রিলেশন পেয়ে যাচ্ছি। একটা মানি সাপ্লাইয়ের সাথে হচ্ছে আমরা কি দাম স্তরের, আবার দাম স্তরের সাথে ভ্যালু অফ মানি, এবং লাস্ট ওয়ান এই মানি সাপ্লাইয়ের সাথে আমরা লাস্টে কি পেলাম, এই ভ্যালু অফ মানির একটা রিলেশন পেয়ে যাচ্ছি। আশা করি ক্লিয়ার। এখন আমরা এটা একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখব, যে আমরা কিভাবে গ্রাফে এটা প্রেজেন্ট করব। এতটুকু লেখা হয়েছে কিনা তোমাদের, বা কারো বুঝতে অসুবিধা আছে কিনা? ওকে, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তীতে হচ্ছে এটা গ্রাফিক্যাল বা কিভাবে আমরা এটা গ্রাফে প্রেজেন্ট করব সেটা একটু দেখব। আমরা জানি যে আমাদের অক্ষ হচ্ছে দুইটা, আমরা দুইটা অক্ষ নিয়ে এতদিন কাজ করছি। একটা হচ্ছে ভূমি অক্ষ বা এক্স অক্ষ, আর একটা হচ্ছে লম্ব অক্ষ বা ওয়াই অক্ষ। এবং নর্মালি হচ্ছে কি ভূমি অক্ষে সকল স্বাধীন চলককে আমরা কোন অক্ষে দেই? ভূমি অক্ষে। তাহলে আমরা একটু গ্রাফটা আঁকি। প্রথমত আমরা হচ্ছে মানি সাপ্লাই বা অর্থের পরিমাণের সাথে আমরা দেখব দাম স্তরের রিলেশনটা। কারণ প্রথমত দেখো আমরা যেই সূচিতে যেটা আমরা হচ্ছে মানি সাপ্লাইয়ের সাথে আগে রিলেশনটা পেয়েছি দামের। তাহলে আমরা এখানে হচ্ছে অর্থের পরিমাণ, যেহেতু ভূমি অক্ষে হচ্ছে আমরা স্বাধীন চলককে দিব, তাহলে অর্থের পরিমাণকে আমরা হচ্ছে স্বাধীন চলক যেহেতু ভূমি অক্ষে দিব। আর এর ফলে আমরা কি দেখব, দাম স্তরের কি পরিবর্তন হয়। এটাকে পি দ্বারা প্রকাশ করেছি এবং অর্থের পরিমাণকে আমরা হচ্ছে এম দ্বারা প্রকাশ করেছি। দেখো মানি সাপ্লাই আমরা দ্বিগুণ করেছি, এর ফলে দাম স্তরটা কি হয়েছে, সেটাও সমানুপাতিক হারে বেড়ে গেছে। তাহলে এই রিলেশনটা কি হবে, বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী একটা রেখা না? ধরো অর্থের পরিমাণ যখন 50 ছিল, 100, 200, যখন 50 তখন দাম স্তর কত ছিল? 50 ছিল। যখন 100 অর্থের পরিমাণ যখন 100, তখন এখানে আমাদের দাম স্তর কত হয়েছে? 100। যখন 200 তখন এখানে দাম স্তর কত হয়েছে? 200। তাহলে এটা কি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী একটা রেখা হবে, অর্থাৎ অর্থের পরিমাণের সাথে দাম স্তরের যে রিলেশনটা এটা হচ্ছে পজিটিভ একটা রিলেশন। একটা বাড়লে আর একটা বাড়বে কি হারে? সমানুপাতিক হারে। তাহলে এটাকে লিখতে পারি প্রাইস ইজ এ ফাংশন অফ মানি সাপ্লাই। এটা হচ্ছে গাণিতিক ফাংশন যেটা, যে প্রাইস ইজ এ ফাংশন অফ মানি সাপ্লাই। তাহলে এটা আশা করি ক্লিয়ার। ঠিক আছে, তাহলে অর্থের পরিমাণের সাথে আমরা দাম স্তরের রিলেশনটা পেলাম, এটা হচ্ছে পজিটিভ একটা রিলেশন, অর্থাৎ বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। এটাকে একটু তোমরা ব্যাখ্যা দিবা ফাইনালে যদি আসে, এটা তোমাদের এই চ্যাপ্টারে কিন্তু কমন একটা কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী যে রিলেশন সেটাতে চলে যাই। তাহলে লাস্ট আমাদের যেই মাঝের যে রিলেশন সেটা দরকার নেই, অর্থাৎ দাম স্তরের সাথে যে অর্থমূল্যের যে রিলেশন সেটা আমরা অলরেডি কিন্তু আগে ব্যাখ্যা করে ফেলছি। তাহলে সেটাকে আমি আর ব্যাখ্যা করব না। আমি এখন এই তত্ত্বের মূল যে বিষয়টা, অর্থাৎ এখানে অর্থের পরিমাণ যদি আমরা চেঞ্জ করি, দ্বিগুণ করি, তাহলে অর্থের মূল্যটা কি হয়ে যাবে? তার অর্ধেক হয়ে যাবে। আমরা আসলে এখানে দেখতে যাচ্ছি অর্থের পরিমাণের সাথে অর্থমূল্যের রিলেশনটা। তাহলে আমরা পরবর্তী যে গ্রাফটা, এটা আমি মুছে ফেলছি। তাহলে পরবর্তী গ্রাফে আমরা দেখব এখানেও স্বাধীন চলক, আগে কোনটা চেঞ্জ করব? অর্থের পরিমাণ বা মানি সাপ্লাই যেটা, সেটাকে আমরা চেঞ্জ করব। এর ফলে আমরা কি দেখব, যে এই অর্থের পরিমাণের সাথে আমাদের অর্থমূল্যের রিলেশনটা কি হবে। তাহলে এখানে আমরা কি দেখব, ভ্যালু অফ মানি, বা এটাকে বলা হয় অর্থ মূল্য। তোমরা অলরেডি দেখে ফেলছো যে অর্থের পরিমাণ যদি দ্বিগুণ করি তাহলে অর্থমূল্যটা কি হয়ে যাচ্ছে? অর্ধেক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই রিলেশনটা কি হবে? বাম থেকে ডান দিকে নিম্নগামী একটা রেখা। অথবা তোমরা যদি ওই সূচিটা যদি এখানে গ্রাফে স্থাপন করো তাহলে হয়, ধরো এটা হচ্ছে 50, এটা 100, এটা হচ্ছে 200। যখন 50 অর্থের পরিমাণ ছিল, যখন হচ্ছে 50, তখন অর্থের মূল্য কত ছিল? তখন অর্থের মূল্য ছিল হচ্ছে 0.02। যখন 100 তখন কত হয়েছে? 0.01।
আর যখন 200 আবার দ্বিগুণ করা হয়েছে তখন কি হয়েছে 0.005। তাহলে এই তিনটা বিন্দু যদি স্থাপন করো দেখবা বাম থেকে ডান দিকে নিম্নগামী একটা রেখা হবে। ঠিক আছে, তাহলে এখানে অর্থের পরিমাণের সাথে ফাইনাল ডিসিশন অর্থাৎ এই তথ্যের মূল যে বিষয়টা, অর্থের পরিমাণের সাথে অর্থমূল্যের রিলেশনটা কি হবে, একটা বিপরীতমুখী একটা সম্পর্ক হবে। অর্থাৎ একটা যদি বাড়ে, একটা যদি দ্বিগুণ করা হয় তাহলে আর একটা কি পরিমাণ কমবে, তার অর্ধেক পরিমাণ কমে যাবে, হ্যাঁ হাফ হবে। এখন আমরা এই তত্ত্ব কিন্তু একদম লাস্টে বললাম। এখন এই তত্ত্বের কিছু অনুমিত শর্ত আছে, আমাদের ক্লাসে টাইম আরো 5 মিনিট আছে, একটু ব্যাখ্যা করি সংক্ষেপে যে এই তত্ত্বের কিছু অনুমিত শর্ত আছে। যেমন এই তত্ত্ব করার ক্ষেত্রে আমাদের যে অর্থনীতি বিবেচনা করতে হবে সেখানে হচ্ছে পূর্ণ নিয়োগ থাকতে হবে, অর্থাৎ এখানে যত উপকরণ আছে উৎপাদনের উপকরণ সেটা হচ্ছে সুষ্ঠুভাবে কি হবে, এখানে নিয়োগ অবস্থায় থাকবে। আর একটা বিষয় হচ্ছে যে এখানে যে দ্রব্য সামগ্রী যেটা, সেটার চাহিদা ও যোগানের মধ্যে সর্বদাই ভারসাম্য থাকতে হবে। এখানে যদি আমরা এখানে আমাদের দ্রব্যটা হচ্ছে মুদ্রা, এখন এই মুদ্রা করতে গিয়ে তোমার যদি দ্রব্যের দামই যদি অস্থির অবস্থায় থাকে বা অস্থিতিশীল অবস্থায় থাকে তাহলে কিন্তু হবে না। তাহলে এখানে কি থাকতে হবে যে সকল দ্রব্যের চাহিদা যোগান দ্বারা কি হবে, দামটা আগেই নির্ধারিত থাকবে এবং পরবর্তীতে আমরা জাস্ট হচ্ছে প্রাইস লেভেলটা নির্ধারণ করবো। এবং খেয়াল রাখবা যে কোনো একটা তত্ত্বের যে অনুমিত শর্ত যেগুলো আছে সেগুলি পরবর্তীতে কি হয়ে যায়, সীমাবদ্ধতা হয়ে যায়। যেমন এখানে কিন্তু দাম স্তরের কথাটা কিন্তু বলা হয়েছে কিন্তু সুস্পষ্টভাবে বলা হয়নি, কারণ এখানে দাম স্তর জাস্ট দাম স্তরকে বলা হয়েছে এবং সেটা নির্ধারণ করা হয়েছে তোমার অর্থের পরিমাণ দ্বারা, কিন্তু দাম স্তর কি আসলে এভাবে নির্ধারিত হয়, এভাবে কিন্তু সবসময় নির্ধারিত হয় না। তাহলে এটাও কিন্তু একটা এটার সমালোচনা। তাহলে এটার অনেক সমালোচনা আছে যদিও, কিন্তু দীর্ঘমেয়াদে কিন্তু এটা খুবই কার্যকর। যদিও স্বল্প মেয়াদে এটা কার্যকর না, এই তত্ত্বটা হচ্ছে স্বল্প মেয়াদে কার্যকর না, এটা আসলে দীর্ঘমেয়াদের অর্থনীতির ক্ষেত্রে এটা একটা কার্যকর সূত্র। তাহলে তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? আজকের যে বিষয়টা আমরা এই পর্যন্তই, আমরা আজকে মুদ্রার পরিমাণ তত্ত্বটা দেখলাম। আশা করি বোঝা গেছে। আর পরবর্তীতে আমরা হচ্ছে এই অধ্যায়ে আরো কিছু বিষয় আছে, যেমন কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, তারপরে বাণিজ্যিক ব্যাংক কাকে বলে, তারপরে হচ্ছে কিভাবে ক্রেডিট ক্রিয়েশন হয় বা ঋণ কিভাবে সৃষ্টি হয়, আমরা পরবর্তী ক্লাসে এই বিষয়গুলো দেখব। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো সবাই। ওকে, আসসালামু আলাইকুম।